আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট। ইসরায়েলে হামলা চালানোর পর ইরানকে সাহায্য করেছে চীন। এরপর জানাবো গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের উপর ভয়াবহ হামলার হুমকি। আরও থাকবে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। এদিকে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা কতটুকু, থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে। এবং সর্বশেষ থাকবে নেপালের ১০০ রুপির নোটে ভারতের ৩ এলাকা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে হামলা চালানোর পর ইরানকে সাহায্য করেছে চীন। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এপ্রিল মাসে ৩০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। এর পরপরই ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে, যে তেলের ওপর নির্ভর করছে দেশটির অর্থনীতি। ইরান তাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে একটি কৌশলে। এক্ষেত্রে তেহরানের সবচেয়ে বড় ক্রেতা চীন তাদের সাহায্য করেছে। ইরানের মোট তেল রপ্তানির ৮০ ভাগই যায় চীনে। ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সঙ্গে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয়। কিন্তু তারপরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুবই সহজ। ইরানের তেল মানে ভালো এবং দামে সস্তা। নানা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেল দাম বেড়েই চলেছে। কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যর চেয়ে কম দাম অফার করে থাকে। ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটি ভূরাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলমান। গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের ওপর হামলার হুমকি। যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপকূলে $৩২০ মিলিয়ন ভাসমান বন্দর নির্মাণ করছে মার্কিন সেনাবাহিনী। এছাড়া সেখানে ত্রাণ কার্যক্রমে সহায়তায় ব্রিটিশ সেনাও মোতায়েন হতে পারে। এবার এসব সেনার ওপর হামলার হুমকি এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো গেছে, অস্থায়ী ওই বন্দর নির্মাণের পর সেখানে ত্রাণ বিতরণ কর্মসূচি কার্যক্রমের সহায়তা করার জন্য মোতায়েন করা হবে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সদস্য। এর সঙ্গে যোগ দিবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরাও। এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে, তাহলে তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার যোদ্ধারা। তবে এমন হুমকির মুখেই মার্কিন সেনাদের ওপর হামাসের হামলার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানান, হামাস গাজা উপত্যকায় মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছে, এমন কোনো ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছেন না। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিয়েও অস্বীকৃতি জানান মার্কিন এই কর্মকর্তা। মার্কিন সেনাদের আক্রান্ত হওয়ার ইঙ্গিত না থাকলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে বলে জানান অস্টিন। জানান, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে। এ সময় বন্দরে নিয়োজিত সেনাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও মিত্ররা একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গাজায় সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। এ সময় গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া। সংগঠনটি জানায়, যেসব দেশ ফিলিস্তিনি জনগণকে সাহায্য করতে চায় তাদের প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে। রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, এমন অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ন্যাটোর স্টেট ফার্স্ট ডিফেন্ডার নামক সামরিক মহড়ার প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় মারিয়া জাখারোভা এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। অপরদিকে রাশিয়ার ন্যাটোভুক্ত দেশে হাইব্রিড ধাঁচের হামলা শুরু করার বিষয়টি অস্বীকার করে মারিয়া জাখারোভা বলেন, এটা বিভ্রান্তিকর ভুল তথ্য যা
জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ন্যাটো ঘোষণা দেয় রাশিয়ার সীমান্তের কাছে তারা সামরিক মহড়া চালাবে। সে অনুযায়ী ইতিমধ্যে রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো 4 মাস ধরে দীর্ঘ সামরিক মহড়া চলছে। ন্যাটো জানায় এই মহড়ায় ন্যাটোর 90,000 সেনা অংশ নিচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে। সেনা যুদ্ধের পর ন্যাটো সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া নয় বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মারিয়া আরও বলেন, সেনা যুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে। এরপরেও তারা রাশিয়ার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক এই অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি বলেন, রাশিয়ার সামরিক গুপ্তচর সংস্থা GRU এর APT 28 নামের একটি ইউনিট 2023 সালের জুনে জার্মানির সরকারি জোটের প্রধান শরিক দল SPDর সদর দপ্তরে সাইবার হামলা চালিয়েছে। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা কতটুকু? টানা 7 মাস ধরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। মধ্যস্থতাকারী সব দেশের আমন্ত্রণে বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছে হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে তারা জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে আজ এক উচ্চপদস্থ আরব কর্মকর্তা বলেছেন, চুক্তিটি অত্যাসন্ন, অর্থাৎ খুব শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে। তবে এই কর্মকর্তা আবার সঙ্গে বলেছেন, দুই পক্ষই 180 ডিগ্রি ঘুরে যেতে পারে এবং আগের অবস্থানে ফিরে যেতে পারে। এই বিষয়টি বিশ্লেষণ করে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের ব্যক্তিগত হিসাব নিকাশ এই চুক্তি ভেস্তে দিতে পারে। এই কর্মকর্তা সতর্কতা দিয়ে বলেছেন, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে চুক্তিটি প্রত্যাখ্যান করতে পারেন। এমনকি হামাসের দেওয়া প্রস্তাব ইসরায়েলিদের দাবি দাওয়া পূরণ করলেও নেতানিয়াহু এটি প্রত্যাখ্যান করতে পারেন। সর্বশেষ জানাবো, নেপালের 100 রুপির নোটে ভারতের 3 এলাকা, জয়শঙ্করের প্রতিবাদ। নেপালের নতুন 100 রুপির নোটে ছাপানো মানচিত্রে ভারতের 3টি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডতর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালে একটি নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মানচিত্রই থাকবে নয়া 100 রুপি নোটে। লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে 100 রুপি নোটে ছাপানো মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেপালের তথ্য প্রযুক্তি এবং জনসংযোগ বিভাগের এই মন্ত্রী আরও বলেন, সরকার নয়া 100 রুপির ব্যাংক নোটের আকৃতি দিয়ে ছবি দিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা মন্ত্রিসভা ইতিমধ্যে অনুমোদন করে দিয়েছে।